চট্টগ্রাম কলেজের অনার্স তৃতীয় বর্ষের স্নেহ ছাত্রছাত্রীরা অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি নাসিম আক্তার, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ। তোমাদের সাথে আমি ইলেকট্রনিক্স পড়াবো আজকে। এর মধ্যে আমি তোমাদের ইলেকট্রনিক্সের বেশ কয়েকটি ক্লাস নিয়েছিলাম কলেজ যখন খোলা ছিল। ইলেকট্রনিক্সের বেসিক কিছু জিনিস আমি তখন তোমাদের সাথে আলোচনা করেছিলাম, আশা করি তোমরা সেগুলি মনে রেখেছো। তো আজকে আলোচনা করব তোমাদের সাথে আমি বিবর্ধক বর্তনী বা অ্যাম্প্লিফায়ার সার্কিট নিয়ে। তোমরা বুঝতে পারছো যে বিবর্ধক এমন একটা বর্তনী যে বর্তনীর সাহায্যে আমরা দুর্বল সিগন্যালকে বিবর্ধিত আকারে পাই। আমরা একটা দুর্বল এসি সিগন্যাল যদি দেই, তবে বিবর্ধক বর্তনীর সাহায্যে এটা বিবর্ধিত আকারে আমরা এটা পাবো। অর্থাৎ আমরা একটা দুর্বল এসি সিগন্যালকে বিবর্ধিত আকারে পাচ্ছি। কিন্তু দেখো এখানে যে আউটপুটে আমরা যে সিগন্যালটা পাচ্ছি তা ঠিক ইনপুট সিগন্যালেরই অনুরূপ, কিন্তু এখানে পার্থক্য হচ্ছে যে পাওয়ার লেভেলটা ইনপুটের যে হাই। তো এই যে আউটপুট সিগন্যাল যেটা, সে অতিরিক্ত কিছু শক্তি সে সংগ্রহ করে। এই অতিরিক্ত শক্তিটা সে বিবর্ধক সার্কিটের সাথে যে একটা বহিস্থ ডিসি সাপ্লাই থাকে সেখান থেকে সে অতিরিক্ত শক্তিটা সংগ্রহ করে। অর্থাৎ বিবর্ধক বর্তনীটা অনেকটা ডিসি থেকে শক্তি সংগ্রহ করে তা এসি শক্তিতে রূপান্তর করে এবং এটাকে আউটপুট হিসাবে প্রকাশ করে। তো এই যে পুরো বিষয়টাকে কন্ট্রোল করে হচ্ছে ইনপুট সিগন্যাল। যদি ইনপুট সিগন্যাল না থাকে তবে এই বিবর্ধক বর্তনী কোনো কাজ করতে পারে না। অর্থাৎ পুরো বিষয়টা কন্ট্রোল করছে ইনপুট সিগন্যাল। তাহলে বিবর্ধক বর্তনীর কাজ হচ্ছে যে ইনপুটের যে দুর্বল সিগন্যাল তাকে বিবর্ধিত করে রূপান্তরিত করে। বিবর্ধক বর্তনী বহিস্থ ডিসি উৎস থেকে শক্তি সংগ্রহ করে এই দুর্বল ইনপুট সিগন্যালটাকে বিবর্ধিত আকারে প্রকাশ করে। তো বিবর্ধক বর্তনীর শ্রেণী বিভাগ নিয়ে আমি এখন একটু আলোচনা করতে চাই তোমাদের সাথে। যে দেখো, বিবর্ধক বর্তনীর শ্রেণী বিভাগ সংযোগের উপর ভিত্তি করে বিবর্ধক বর্তনীকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কমন ইমিটার বিবর্ধক, কমন বেস বিবর্ধক এবং কমন কালেক্টর বিবর্ধক। বায়াসিং এর উপর ভিত্তি করে আমরা এটাকে চার ভাগে ভাগ করি। একটা হচ্ছে এ শ্রেণী বিবর্ধক, বি শ্রেণী বিবর্ধক, সি শ্রেণী বিবর্ধক এবং এবি শ্রেণী বিবর্ধক। কম্পাঙ্কের উপর ভিত্তি করে এটাকে চার ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে অডিও ফ্রিকোয়েন্সি বিবর্ধক, অডিও ফ্রিকোয়েন্সি বিবর্ধক, রেডিও ফ্রিকোয়েন্সি বিবর্ধক, ভিজুয়াল ফ্রিকোয়েন্সি বা ভিডিও ফ্রিকোয়েন্সি বিবর্ধক, আর একটা হচ্ছে মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি বিবর্ধক। যুগল পদ্ধতির উপর ভিত্তি করে আমরা এটাকে চার ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সরাসরি যুগল, একটা আরসি যুগল, একটা হচ্ছে ট্রান্সফর্মার যুগল, আর হচ্ছে ইম্পিডেন্স যুগল। আমরা সিগন্যাল পাওয়ারের উপর ভিত্তি করে একে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্মল সিগন্যাল বিবর্ধক আর একটা হচ্ছে লার্জ সিগন্যাল বিবর্ধক। ধাপ বা স্তরের উপর ভিত্তি করে আমরা অ্যাম্প্লিফায়ারকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে সিঙ্গেল স্টেজ বিবর্ধক আর একটা হচ্ছে মাল্টি স্টেজ বিবর্ধক। আজকে আমরা তোমাদের সাথে এই সিঙ্গেল স্টেজ এবং মাল্টি স্টেজ বিবর্ধক নিয়ে আলোচনা করব। সিঙ্গেল স্টেজ বিবর্ধক নিয়ে প্রথমে আমি একটু বলি। সিঙ্গেল স্টেজ বিবর্ধকে একটি মাত্র ট্রানজিস্টরের সাহায্যে যে বিবর্ধক বর্তনী তৈরি হয় তাকে আমরা বলি সিঙ্গেল স্টেজ বিবর্ধক বর্তনী। তো আমরা এখানে একটা সিঙ্গেল স্টেজ বিবর্ধক বর্তনীর ছবি আঁকি।
আচ্ছা, ভিসিসি এখানে একটা ভিসিসি একটা এক্সটার্নাল ডিসি সোর্স থাকবে এখানে ভিসিসি। আচ্ছা, এখানে দেখো যে আমরা একটা বিবর্ধক বর্তনীর ছবি এঁকেছি। এই বিবর্ধক বর্তনীর কতগুলো অংশ আছে। একটা হচ্ছে বায়াসিং সার্কিট, এখানে দেখো R1 R2 এবং RE নিয়ে আমাদের এই বায়াসিং বর্তনীটা তৈরি। এই বায়াসিং বর্তনীর কাজ হচ্ছে যে সার্কিটটাকে স্থিতিশীল রাখা, সঠিক অপারেটিং পয়েন্ট প্রতিষ্ঠিত করা, এবং এই বায়াসিং সার্কিটের আরেকটা কাজ হচ্ছে যে আমাদের যে ইনপুট সিগন্যাল, আমরা বিবর্ধকের একটা ইনপুট সিগন্যালের ছবি আমরা দেখিয়েছিলাম যে এই যে ঋণাত্মক অর্ধচক্র, এই ঋণাত্মক অর্ধচক্রটা যেন আউটপুটের কোথাও কেটে না যায়, এই জিনিসটা নিশ্চিত করে এই বায়াসিং সার্কিট। তো বায়াসিং সার্কিটটা তৈরি হয় R1 R2 ও RE মিলে বায়াসিং সার্কিট তৈরি হয়। অর্থাৎ বায়াসিং সার্কিটের কাজ হচ্ছে সার্কিটটাকে স্থির রাখা বা স্থিতিশীল রাখা, সঠিক অপারেটিং পয়েন্ট প্রতিষ্ঠিত করা, এবং ঋণাত্মক অর্ধচক্র যেন কোথাও কেটে না যায়, অর্থাৎ এটা যেন সঠিকভাবে আউটপুটে যায় সেই বিষয়টা নিশ্চিত করে বায়াসিং সার্কিট। এছাড়া এখানে আরও কিছু সার্কিট আছে, যেমন আমাদের ইনপুট ক্যাপাসিটর, যেটা ইনপুট ক্যাপাসিটর, এখানে দেখো সিআই একটা ইনপুট ক্যাপাসিটর আছে। এই সিআই এর কাজ হচ্ছে ট্রানজিস্টরের বেজে ইনপুটটাকে সঠিকভাবে প্রবেশ করানো। তোমরা জানো যে ক্যাপাসিটরের কাজ হচ্ছে ডিসি কে ব্লক করে দেয় এবং এসি কে পাস করা, অর্থাৎ ইনপুট ক্যাপাসিটরের কাজ হচ্ছে এসি সিগন্যালকে বর্তনীতে প্রবেশ করায় এবং তাহলে আমাদের ইনপুট ক্যাপাসিটরের কাজ হচ্ছে যে এই যে আমাদের ইনপুটের যে ইনপুট সিগন্যালের এসি অংশটা বর্তনীতে প্রবেশ করে এবং ডিসি অংশকে সে ব্লক করে দেয়, যার ফলে হয় কি যে আমাদের এই বায়াসিংটা রক্ষা পায়। যদি আমরা এই ক্যাপাসিটরটা না দিতাম তবে ইনপুট সিগন্যালের বিভব পুরোটাই R2 এর এগেনস্টে আমরা পেতাম, যার ফলে এর বায়াসিংটা নষ্ট হয়ে যেত। এখানে আরেকটা বাইপাস ক্যাপাসিটর আছে সি, যেটা ইমিটারের এগেনস্টে আছে। এর কাজ হচ্ছে যে আমরা আউটপুট যে সিগন্যালটা পাচ্ছি, বিবর্ধিত যে সিগন্যালটা পাচ্ছি আউটপুট সিগন্যাল, এর একটা অংশ RE বরাবর বিভব পতন ঘটতো যদি আমরা এই ক্যাপাসিটরটা ব্যবহার না করতাম। এ একটা দুর্বল প্রতিবন্ধক বা রিঅ্যাক্টেন্স সৃষ্টি করে এই এসি সিগন্যালের জন্য, আউটপুট বিবর্ধিত আউটপুট এসি সিগন্যালের জন্য একটা দুর্বল প্রতিবন্ধক পথ সৃষ্টি করে, যার ফলে আমরা সঠিক ভাবে বিবর্ধিত একটা আউটপুট পাই। এখানে আরও একটি ক্যাপাসিটর আছে, এটাকে আমরা বলি কাপলিং ক্যাপাসিটর। আমরা কাপলিং ক্যাপাসিটরের কাজ পরবর্তীতে আরেকটু পড়ব, আমরা যখন মাল্টিস্টেজ বিবর্ধক নিয়ে পড়ব। তো কাপলিং ক্যাপাসিটরের কাজ হচ্ছে
যে পূর্ববর্তী ধাপের বিবর্ধিত সিগন্যালকে পরবর্তী ধাপে সঠিকভাবে প্রবেশ করানো, ইনপুট হিসাবে সঠিকভাবে প্রবেশ করানো। অর্থাৎ এই কাপলিং ক্যাপাসিটর আমরা যখন মাল্টিস্টেজ অ্যাম্প্লিফায়ার সার্কিটে যাব, এই কাপলিং ক্যাপাসিটরের কাজ হবে যে পূর্ববর্তী ধাপের বিবর্ধিত আউটপুট বিভবকে পরবর্তী ধাপের ইনপুট বিভব হিসাবে প্রবেশ করানো। তো যাই হোক, এই হচ্ছে আমাদের সিঙ্গেল স্টেজ বিবর্ধকের কাজ। সিঙ্গেল স্টেজ বিবর্ধকের এটি দুর্বল বিবর্ধক, এটি খুব বড় মাত্রার বিবর্ধন করতে পারে না। তো যার ফলে আমরা খুব ভালো মানের বিভবের জন্য আমরা যা করি তা হচ্ছে মাল্টি স্টেজ বিবর্ধক সার্কিট ব্যবহার করি। মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ার সার্কিট। আমরা মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ার সার্কিটের ক্ষেত্রে আমরা আগেই বলেছিলাম যে এই ক্যাপাসিটারটা আমাদেরকে পরবর্তী স্টেজে ইনপুট হিসেবে এটা হচ্ছে আমার মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ার সার্কিট। এখানে মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ার সার্কিট হচ্ছে সেই সব সার্কিট যে সকল সার্কিট একাধিক ধাপ বিশিষ্ট বিবর্ধন সার্কিট পরপর সংযুক্ত থাকে, তাকে আমরা বলি মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ার সার্কিট। এই অ্যাম্প্লিফায়ার সার্কিটে পূর্ববর্তী ধাপের এসি যে বিবর্ধিত আউটপুট পরবর্তী ধাপে কোনো যুগল বর্তনীর মাধ্যমে সংযুক্ত হয়। পূর্ববর্তী ধাপের এসি যে আউটপুট আমরা পাচ্ছি বিবর্ধিত, তা পরবর্তী ধাপের সংযুক্ত হয় একটা যুগল বর্তনীর মাধ্যমে। এটাই হচ্ছে আমার মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ার সার্কিটের মেন কাজ। এই সার্কিটে আমরা যে যুগল বর্তনীটা ব্যবহার করব, এই বর্তনীর কাজ হচ্ছে যথারীতি এসি সিগন্যালকে পরবর্তী স্টেজে বিবর্ধিত এসি সিগন্যালকে পরবর্তী স্টেজে ইনপুট হিসেবে প্রবেশ করানো এবং ডিসিকে বাধা দেয়া। তো বহু ধাপ বিশিষ্ট এই যে বর্তনী, এখানে আমরা যে যুগল বর্তনীটা ইউজ করি, এই যুগল বর্তনীটাকে আমরা বলি যে পূর্ববর্তী স্তরকে পরবর্তীতে স্তরে সংযুক্ত করতে আমরা যে বর্তনী ব্যবহার করি তাকে আমরা বলি যুগল বর্তনী। অর্থাৎ যে বর্তনীর সাহায্যে আমরা পূর্ববর্তী স্টেজের আউটপুট বিবর্ধিত আউটপুটকে পরবর্তী স্টেজে ইনপুট হিসেবে প্রবেশ করাই তাকে আমরা বলি যুগল বর্তনী। মোট 4 ধরনের যুগল বর্তনী আছে। আমরা একটু বর্তনীগুলোর নাম লিখি। একটা হচ্ছে আরসি কাপলিং, তারপর 2 হচ্ছে ডিরেক্ট কাপলিং,
ট্রান্সফরমার কাপলিং, 4 হচ্ছে ইম্পিডেন্স কাপলিং। অর্থাৎ মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার সার্কিটে একাধিক ধাপ বিশিষ্ট বিবর্ধক বর্তনী পরস্পর সংযুক্ত হয় যে বর্তনীর সাহায্যে তাকে আমরা বলি যুগল বর্তনী। এই যুগল বর্তনীর কাজ হচ্ছে পূর্ববর্তী স্টেজের এসি বিবর্ধিত এসি আউটপুটকে পরবর্তী স্টেজে প্রবেশ করানো এবং পরবর্তী স্টেজে বায়াসিংয়ে যেন কোনো সমস্যা না হয় সেই বিষয়টাকে নিশ্চিত করা। এখানে আমরা 4 ধরনের যুগল বর্তনী ব্যবহার করছি। একটা হচ্ছে আরসি কাপলিং, ডিরেক্ট কাপলিং, ট্রান্সফর্মার কাপলিং এবং ইম্পিডেন্স কাপলিং। আমরা প্রথমে আরসি কাপলিংয়েই দিয়ে শুরু করি। আমি এখানে যে মাল্টিস্টেজ অ্যাম্পলিফায়ার সার্কিটের ছবি এঁকেছিলাম, এই প্রথমটাই এটাই হচ্ছে আমার আরসি কাপলিং সার্কিট। এই আরসি কাপলিং সার্কিটটাতে তোমরা দেখো এখানে শুধুমাত্র একটা ক্যাপাসিটার আমরা ব্যবহার করেছি। এই ক্যাপাসিটারটা কি করছে আমাদের, ও আচ্ছা এখানে আমি একটু সরি, এখানে দেখো আরসি আর1 এবং এই অংশটুকু নিয়ে হয়েছে আমাদের আরসি কাপলিং সার্কিট। আরসি আর1 এবং সি এই 3টি অংশ মিলে যে নেটওয়ার্ক, এটাই হচ্ছে আমার আরসি কাপলিং নেটওয়ার্ক। এখানে আরসি কাপলিং নেটওয়ার্কটা আমার তৈরি হয়েছে আরসিসি এবং আর1 এর সমন্বয়ে, এবং এই সার্কিটটার কাজ হচ্ছে যে পূর্ববর্তী স্তরের এসি বিবর্ধিত এসি সিগন্যালকে পরবর্তী স্তরে প্রবেশ করতে দেয় এবং ডিসিকে বাধা দেয়। এবং এখানেও একই অবস্থা, আমরা যদি এই কাপলিং সার্কিটটা ব্যবহার না করতাম তবে এসি সিগন্যালটা আর2 এগেইনস্টে ভোল্টেজ ড্রপ হতো, যার ফলে পরবর্তী স্টেজের যে সার্কিটটা সেখানে বায়াসিংয়ের সমস্যা হতো, অপারেটিং পয়েন্ট পরিবর্তন হয়ে যেত, যার ফলে আমরা সঠিক আউটপুট পেতাম না। এই কাপলিং সার্কিটটার কারণে আমরা পরবর্তীতে সঠিক একটি আউটপুট পাবো। তবে আরসি কাপলিং সার্কিট হচ্ছে কি, যে এটা 20 হার্টজ থেকে, অর্থাৎ আমাদের অডিওবল যে রেঞ্জ, ফ্রিকোয়েন্সির যে রেঞ্জ, এই অডিওবল ফ্রিকোয়েন্সির রেঞ্জে এটা খুব সুষমভাবে বিবর্ধিত করে। অর্থাৎ 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ পর্যন্ত রেঞ্জের যে ফ্রিকোয়েন্সি তাকে খুব সুষমভাবে বিবর্ধিত করতে পারে। এবং এর সুবিধাগুলি হচ্ছে আরসি কাপলিং সার্কিটের সুবিধাগুলি হচ্ছে যে এটা খুব সুলভ, এবং সহজ। তোমরা দেখো শুধুমাত্র একটা অতিরিক্ত ক্যাপাসিটরের সাহায্যে আমরা এই কাপলিংটা তৈরি করে ফেলতে পারছি। তারপর এই সার্কিটের সুবিধা হচ্ছে যে শুধু ধারক এবং আমাদের অডিওবল যে রেঞ্জ, আমাদের ফ্রিকোয়েন্সির অডিওবল যে রেঞ্জ, এই রেঞ্জে সুষমভাবে বিবর্ধন করে।
এটা অডিও কম্পাঙ্কের পাল্লা সুষমভাবে অডিও ফ্রিকোয়েন্সি পাল্লা সুষমভাবে বিবর্ধিত করে। এর ফ্রিকোয়েন্সি রেসপন্স খুব ভালো, কম্পাঙ্ক সারা খুব ভালো। আমরা একটু ছবির মাধ্যমে তোমাদেরকে দেখাই। এভি অর্থাৎ আমাদের ভোল্টেজ গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সি যে আমাদের কার্ভটা, দেখো এখানে যে একটা নির্দিষ্ট রেঞ্জে, এটা এই রেঞ্জটুকু আসলে মোটামুটি অডিওবল রেঞ্জের মধ্যে, অর্থাৎ 20 হার্টজ থেকে 20 কিলো হার্টসের মধ্যে খুব সুষমভাবে এটা বিবর্ধিত করতে পারে এবং এর কম্পাঙ্ক সারা যার কারণে খুব ভালো। এবং এখানে একটু বলা দরকার যে এটা যে কোনো মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ারই যে যে আমাদের ভোল্টেজ গেইন যেটা অর্থাৎ এভি, যদি এখানে একাধিক সার্কিট থাকে, অর্থাৎ এখানে আমরা দেখতেছি দুটো সার্কিট, তো এটা যদি ভোল্টেজ গেইন A1 এবং এই অংশের ভোল্টেজ গেইন যদি A2 হয়, তবে এভি হবে A1 গুণন A2, অর্থাৎ এর ভোল্টেজ মাল্টিস্টেজ সার্কিটের ভোল্টেজ গেইনটাও ভালো হয়, অনেক হাই হয়। যাই হোক, আমাদের পরবর্তীতে আমরা যুগল বর্তনীর দ্বিতীয় অংশে আমাদের আছে 2 নাম্বার আছে আমাদের ডিরেক্ট কাপলিং। তো আমরা ডিরেক্ট কাপলিং সার্কিটটা একটু দেখি। ডিরেক্ট কাপলিং নেটওয়ার্ক সার্কিট, এখানে ডিরেক্ট কাপলিংয়ে আমরা এই বর্তনীটাকেই ডিরেক্ট কাপলিং হিসাবে আমরা এটাকে কনভার্ট করতে পারি না। আমরা একটু নতুন করেই ছবি আঁকি।
এই অংশটুকু হচ্ছে আমার ডিরেক্ট কাপলিং। অর্থাৎ ডিরেক্ট কাপলিং সার্কিটে দেখো যে প্রথম যে ট্রানজিস্টর, এখানে আমাদের কোনো ক্যাপাসিটর নাই, সরাসরি প্রথম যে ধাপ, এই ধাপের আউটপুট সরাসরি দ্বিতীয় ধাপের সাথে সংযুক্ত হচ্ছে। এবং ডিরেক্ট কাপলিং সার্কিটটা হচ্ছে কি খুব দুর্বল সিগন্যাল, যে দুর্বল মানের যে সিগন্যাল, সেটাকে যখন আমরা অ্যাপ্লিফিকেশন করব তখন আমরা ডিরেক্ট কাপলিং ব্যবহার করব। যেমন ধরো আমরা যদি আলোক তড়িৎ ক্রিয়ায় যে আলোক তড়িৎ কারেন্ট তৈরি হয়, সেটা খুব দুর্বল মানের একটা কারেন্ট। তারপর আমরা হ্যাঁ আলোক তড়িৎ ক্রিয়া, তারপর আছে যে থার্মো ইলেকট্রিক, আমরা যখন এটা কি বলা হয় যে থার্মাল কারেন্ট, যেটা আমাদের থার্মাল যে কারেন্ট থার্মোকাপলের যে হয়, সেই কারেন্টটার সেই সিগন্যালও খুব দুর্বল হয়। এইসব দুর্বল মানে সিগন্যালকে যখন অ্যাম্পলিফিকেশন করা হয় তখন আমরা এই ডিরেক্ট কাপলিং নেটওয়ার্ক ব্যবহার করি। এবং এই আমরা যে আরসি কাপলিং ব্যবহার করেছিলাম, আরসি কাপলিং কিন্তু বলেছিলাম যে 20 হার্টজ থেকে 20 কিলো হার্টসের মধ্যে অ্যাম্পলিফিকেশন করে, কিন্তু 20 হার্টসের নিচে যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিকে আরসি কাপল অ্যাপ্লিফিকেশন করতে পারে না। কিন্তু এই ডিরেক্ট কাপলের সুবিধা হচ্ছে যে নিম্ন কম্পাঙ্ক নিম্ন কম্পাঙ্কের সিগন্যাল বিবর্ধন করে। তো এটার আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা প্রায় ডিসি কারেন্টকে এটা বিবর্ধন করতে পারে একেবারে নিম্ন কম্পাঙ্কের। তারপরে এর ইম্পিডেন্স ম্যাচিং ভালো, তো যার ফলে হয় কি এর যে কম্পাঙ্ক লেখো, ডিরেক্ট কাপলের যে কম্পাঙ্ক লেখো সেটা আমরা দেখাচ্ছি। এখানে খেয়াল করে দেখো যে এটা উচ্চ কাট অফ কম্পাঙ্ক পর্যন্ত এটা প্রায় একই থাকে। এর ভোল্টেজ গেইন উচ্চ কাট অফ কম্পাঙ্ক পর্যন্ত প্রায় একই থাকে। এর হচ্ছে উচ্চ কম্পাঙ্ক, এর অসুবিধা হচ্ছে যে এটা উচ্চ কম্পাঙ্ককে বিবর্ধন করতে পারে না, আর এটা তাপীয়ভাবে স্থিতিশীল, অর্থাৎ তাপমাত্রা বেড়ে গেলে এই কাপলিং সার্কিটটা ভালো কাজ করে না। আচ্ছা, এর পরবর্তীতে আছে আমাদের ট্রান্সফরমার কাপলিং। এখানে আমাদের আমরা ট্রান্সফরমার কাপলিংটা একটু বলি তোমাদের। ট্রান্সফরমার কাপলিংয়ে আমরা একটা ট্রান্সফরমার ব্যবহার করব কাপলিং সার্কিট হিসাবে। তো আমরা একটা ট্রান্সফরমারের ছবি আগে আঁকি। একটু ভালো করে দেখা ছবিটা।
এখানে ট্রান্সফরমার কমপ্লিট সার্কিট আমরা এখানে একটা ছবি দিলাম। এখানে দেখো এটা ট্রান্সফরমারের সাহায্যে একটি স্তর বিবর্ধকের একটি স্তর আরেকটি স্তরের সাথে সংযুক্ত হয়েছে এবং গৌণকুণ্ডলী ইনপুট এসি সিগন্যালকে সেকেন্ডারি কয়েল আর কি গৌণকুণ্ডলী পরবর্তী স্টেজের বেজে সংযুক্ত করে। এই ট্রান্সফরমার কাপলিংয়ে আমরা কি দেখতে পাচ্ছি যে সেকেন্ডারি কয়েল ইনপুট এসি সিগন্যালকে পরবর্তী বিবর্ধিত ইনপুট এসি সিগন্যালকে পরবর্তী স্টেজের বেজে ইনপুট হিসাবে সংযুক্ত করে। এই ট্রান্সফরমার কাপলিংয়ের এসি অংশকে পরবর্তী যে পৌঁছে দেয় এটা এই ধরনের সার্কিট সাধারণত আমরা ক্ষমতা বিবর্ধনের জন্য ব্যবহার করে থাকি এবং এর ইম্পিডেন্স যেটা সেটা হচ্ছে ট্রান্সফরমারের RS = RB NS/NP হোল স্কয়ার। এটা এই ধরনের সার্কিট আমরা ক্ষমতা বিবর্ধনের জন্য ব্যবহার করে থাকি এবং ট্রান্সফরমার কাপলিংয়ের সুবিধা হচ্ছে এটা সর্বোচ্চ শক্তি স্থানান্তরের জন্য আমরা উচ্চমানের শক্তি স্থানান্তরের জন্য আমরা এই ট্রান্সফরমার কাপলিং সার্কিট ব্যবহার করে থাকি এবং এতে সুবিধা হচ্ছে যে আমরা খেয়াল করে আমরা এখানে কালেক্টরের রোধের এগেনস্টে আমরা আউটপুট নিচ্ছি না কখনোই, যার ফলে শক্তির অপচয় কম হচ্ছে। অর্থাৎ এখানে আমাদের কালেক্টরের রোধের এগেনস্টে আমাদের কোনো আউটপুট নেওয়া হচ্ছে না, বিধায় শক্তির অপচয় কম হচ্ছে। উচ্চ কম্পাঙ্কে এর এভি এর উচ্চ মান হয়, এর ভোল্টেজ গেইন উচ্চ কম্পাঙ্কে এর ভোল্টেজ গেইনের মানও উচ্চ হয় এবং এর অসুবিধা হচ্ছে যেটা অত্যন্ত ব্যয়বহুল এবং অত্যন্ত হ্যাভি একটা সার্কিট এবং এর কম্পাঙ্ক সারা সুষম না। তার মানে সুবিধা হচ্ছে উচ্চ কম্পাঙ্কে সর্বোচ্চ শক্তি স্থানান্তর করা যায়। তারপর হচ্ছে শক্তির অপচয় এ ধরনের সার্কিটে শক্তির অপচয় কম হয় এবং উচ্চ কম্পাঙ্কে ভোল্টেজ গেইন উচ্চ হয়। কিন্তু এই ধরনের সার্কিটের অসুবিধা হচ্ছে কি যেটা অত্যন্ত ব্যয়বহুল এবং ভারী আর এর কম্পাঙ্ক সারা সুষম হয় না। আমরা এই ট্রান্সফরমার কাপলের কম্পাঙ্ক সারা সুষম হয় না, এটা একটু ঠিক এরকম এলোমেলো। আমরা যদি এটাকে গ্রাফে প্লট করি তবে এটা ঠিক এরকম হয়, অর্থাৎ সুষম হয় না। তবে এটা উচ্চ কম্পাঙ্কে এর বিবর্ধন খুব ভালো এবং এটা সর্বোচ্চ শক্তি স্থানান্তরের জন্য আমরা এই ধরনের সার্কিট ব্যবহার করি। এই ধরনের সার্কিটে শক্তির অপচয় কম হয় এবং এর উচ্চ কম্পাঙ্কে ভোল্টেজ গেইনও অত্যন্ত উচ্চ মানের হয়। আচ্ছা, আমাদের সর্বশেষ হচ্ছে ইম্পিডেন্স কাপলিং। আমরা সর্বশেষ যে সার্কিটটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমাদের সর্বশেষ যেটা সেটা হচ্ছে ইম্পিডেন্স কাপলিং। ইম্পিডেন্স কাপলিং সার্কিটটা ঠিক আরসি কাপলিং সার্কিটের আমাদের
আরসি কাপলিং সার্কিটের মতোই, তবে আমরা এখানে এই সার্কিটটা একটু আঁকি, আমাদের একটু সময় লাগবে সার্কিট আঁকতে। আমরা দুটো ট্রানজিস্টরের ছবি এঁকে নিই আগে। এখানে আমরা একটা ইম্পিডেন্স কাপলিং এর ছবি আঁকছি। আমাদের এখানে ইন্ডাক্টর, কমন ইমিটার, একটা সার্কিট, I2 CE2, R1, R2, L2। আমরা এখান থেকে একটা আউটপুট পাচ্ছি VO। এই সার্কিটটার দিকে একটু খেয়াল করে দেখো, এটা আরসি কাপলিং সার্কিটের মতোই, শুধু পার্থক্য হচ্ছে যে আমরা RC1 এবং RC2 জায়গায় আমরা দুটো ইন্ডাক্টর ব্যবহার করেছি, অর্থাৎ দুটো ইন্ডাক্টর ব্যবহার করেছি, একটা L1 এবং আরেকটা L2। এই দুটো ইন্ডাক্টর ব্যবহারের ফলে আমাদের এই আরসি কাপলিং সার্কিটটাকে আমরা ইম্পিডেন্স কাপলিং সার্কিটে পরিবর্তন করতে পেরেছি। আচ্ছা, ইম্পিডেন্স কাপলিং সার্কিট হচ্ছে যেটা আমাদের যে যুগল নেটওয়ার্ক হচ্ছে, এটা হচ্ছে সি, এই অংশটুকুকে আমরা বলবো যুগল ইম্পিডেন্স কাপলিং। অর্থাৎ ইম্পিডেন্স কাপলিং নেটওয়ার্ক তৈরি করেছে L1, C এবং R1 দ্বারা। ইম্পিডেন্স কাপলিং বর্তনী L1, C ও R1 দ্বারা তৈরি। আচ্ছা, এখন দেখো, যখন উচ্চ কম্পাঙ্ক চলে আসে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি যখন খুব হাই হয়, তোমরা জানো যে ইন্ডাক্টর এসি সিগন্যালকে ব্লক করে দেয় এবং ডিসি সিগন্যালকে পাস করে। ঠিক ক্যাপাসিটরের বিপরীত, ক্যাপাসিটর যেমন ডিসিকে ব্লক করে দেয়, এসিকে পাস করে, ঠিক তার বিপরীত কাজ করে ইন্ডাক্টর। তো যখন উচ্চ কম্পাঙ্কের ক্ষেত্রে L1 এবং L2 একটি খোলা বর্তনী হিসেবে কাজ করে। উচ্চ কম্পাঙ্কের ক্ষেত্রে L1 এবং L2 খোলা বর্তনী হিসেবে কাজ করে, কারণ তাদের রিঅ্যাক্টেন্স তখন প্রায় অসীম হয়ে যায়। তো এই ধরনের সার্কিটে সুবিধা হচ্ছে এখানে অপচয় খুব কম, কারণ আমরা দেখো এখানে কোনো আরসি অর্থাৎ কালেক্টরের রোধের এগেনস্টে আমরা কিছু নিচ্ছি না, যার ফলে শক্তির অপচয় কম হচ্ছে।
এবং আমরা এখানে যে ভিসিসি ইউজ করি, সরি এখানে ভিসিসিটা দেখাই নাই, এখানে সুবিধা হচ্ছে যেহেতু L1 এবং L2-তে বিভব পতন হয় না, তাই নিম্নমানের অর্থাৎ অল্প মানের ভিসিসি দিয়েই এই সার্কিটটা কাজ হয়। এর নিম্নমানের বর্তনী কাজ করে। তো এটা হলো একই অবস্থা, এটা অত্যন্ত ভারী এবং অত্যন্ত এক্সপেন্সিভ, এবং এর কম্পাঙ্ক সারা আরসি কাপলিং সার্কিটের মতো ভালো না, এবং এর কম্পাঙ্ক সারাটা শুধুমাত্র এটা মধ্যম ও উচ্চ কম্পাঙ্কের মাঝামাঝি অবস্থায় এই ইম্পিডেন্স কাপলিং সার্কিটটা কাজ করে। এটা নিম্ন কম্পাঙ্কে কাজ করে না এবং অতি উচ্চ কম্পাঙ্কেও কাজ করে না, মধ্যম এবং উচ্চ কম্পাঙ্কের মাঝামাঝি অবস্থায় এই সার্কিটটা কাজ করে। তো যাই হোক, এই পর্যন্তই তোমাদের সাথে আমরা পরবর্তীতে অন্যান্য বিবর্ধক সার্কিট নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, ভালোভাবে লেখাপড়া করবা। আর যেহেতু তোমরা লকডাউনের মধ্যে আছো, ক্লাস নাই, এই সময়টা একটু নিজেরা একটু পড়াশোনা করবা। আর আমাদের যেহেতু অনলাইন ভিত্তিক ক্লাসগুলো, এটার সাথে তোমরা নিজেদেরকে এটার সাথে সমন্বয় করে নিবা, যাতে আমাদের এখান থেকে যতটা পারা যায় সুবিধাগুলো তোমরা নিজেরা কাজে লাগাবা, পড়াশোনা করবা। আর খুব যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবা, আমরা যতটা পারি তোমাদেরকে সাহায্য করবো। তোমাদেরকে অনেক ধন্যবাদ।